অতীতে স্বাধীনতা বিরোধীদের হাতেই পদক তুলে দিয়ে অবমাননা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। ৮ বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হলো সম্মাননা। মাগুরায় ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ ইয়াদুল নামে আরও একজনের ঢাকা মেডিকেলে মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো ৪। চতুর্থ দিনের মতো ঢাকার ২ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ চলছে। প্রায় ৪ মাস পর আজ আবার শুরু হলো বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার বিচার। ভারতের কুচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে চলছে এই বিচার। এবং কাল সিডনিতে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালে যেতে অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেটাররা ছাড়িয়ে নিচ্ছেন নিজেদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল দাস। অতীতে অনেক স্বাধীনতা বিরোধীর হাতে পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছিল বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ ৮ বিশিষ্ট ব্যক্তিত্বকে স্বাধীনতা পুরস্কারে ভূষিত করার পর এক বক্তব্যে তিনি একথা বলেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কার পাওয়া ব্যক্তিদের হাতে সম্মাননা তুলে দেন প্রধানমন্ত্রী। রাষ্ট্রের জাতীয় স্বার্থে বিশেষ অবদানের জন্য মোট ১৩টি ক্যাটাগরিতে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়। ২০১৫ সালে যারা স্বাধীনতা পুরস্কার পেলেন তারা হলেন স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মরহুম কমান্ড্যান্ট মানিক চৌধুরী, শহীদ মামুন মাহমুদ, প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, অধ্যাপক মুজাফফর আহমেদ, সাহিত্যে শিক্ষাবিদ অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিতে বরেণ্য চিত্রনায়ক আব্দুর রাজ্জাক, গবেষণা ও প্রশিক্ষণে কৃষি গবেষক ডক্টর মোহাম্মদ হোসেন মণ্ডল এবং সাংবাদিকতায় প্রয়াত সাংবাদিক সন্তোষ গুপ্তকে এবছর স্বাধীনতা পদক দিয়ে সম্মাননা জানানো হয়। পুরস্কার তুলে দেওয়ার পর প্রধানমন্ত্রী তার বক্তব্যে আরও বলেন, বিকৃত ইতিহাসের মাধ্যমে মুক্তিযুদ্ধের সঠিক চেতনা থেকে নতুন প্রজন্মকে বঞ্চিত করা হয়েছে। এই পুরস্কার কোনো একটা সময় ছিল যখন এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাসই করত না, বরং হানাদার বাহিনীর দোসর হিসেবেই এদেশের মুক্তিকামী মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। কিন্তু তাদেরকেও পুরস্কার দিয়ে এই পুরস্কারকে কলঙ্কিত করা হয়েছে। আমাদের জীবনে একটা সময় এভাবে কেটেছে এবং সেই সময়টা এসেছিল, সেই দুঃসময় আমি বলবো, সেটা এসেছিল ৭৫-১৫ই আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর। তখন মুক্তিযুদ্ধের চেতনাকে একে একে ধ্বংস করা হয়েছিল, ইতিহাস বিকৃতি করা হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলে সেখানে মন গড়া ইতিহাস রচিত হতো। মহান মুক্তি সংগ্রামে যারা অবদান রেখেছিল একে একে তাদের নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল। এমনকি বঙ্গবন্ধুর নাম তো একরকম বলতে গেলে নিষিদ্ধই করা হয়ে গিয়েছিল। টানা চতুর্থ দিনের মতো আজও ঢাকা সিটি উত্তর ও দক্ষিণের মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহের কাজ চলছে। সকাল 10টা থেকে রাজধানীর পশ্চিম আগারগাঁও রিটার্নিং অফিসারের কার্যালয় ও দক্ষিণের মহানগর নাট্যমঞ্চ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন সম্ভাব্য প্রার্থীরা। এদিকে সোমবারে ঢাকা সিটি উত্তরের মেয়র প্রার্থী ব্যবসায়ী আনিসুল হক ও দক্ষিণের কারাবন্দী বিএনপি নেতা নাসির উদ্দিন পিন্টু মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। আর গতকাল উত্তর সিটিতে কারাবন্দী মাহমুদুর রহমান মান্না ও সারাহ বেগম কবরীর পক্ষে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন ব্যক্তিগত কর্মকর্তারা। আর দক্ষিণে হাজী সেলিম, সাইদ খোকন মেয়র পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ পর্যন্ত ঢাকা উত্তরে 10 জন ও দক্ষিণে 7 জন মেয়র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এদিকে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীদেরই বেশি মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা গেলেও বিএনপির কোনো প্রার্থীকে মনোনয়নপত্র সংগ্রহ করতে দেখা যায়নি। এই মুহূর্তে রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয়ে আছেন রিপোর্টার মৌসুমী ইসলাম। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। মৌসুমী। সজল, আগামী 28 এপ্রিল যে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনী আমেজ কিন্তু আমি এখন এই মুহূর্তে যেখানে আছি সেটি হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়। এখানে কিন্তু এই নির্বাচনী আমেজ আমি দেখতে পাচ্ছি, কারণ এরই মধ্যে সকাল থেকে কিন্তু মেয়র নির্বাচন ইচ্ছুক এরকম 4 জন প্রার্থী তাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মধ্যে আছেন হচ্ছে গোলাম মাওলা রনি, তিনি নিজে আসেননি, তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ইকবাল হোসেন তার প্রতিনিধি। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সিপিবি বাসদ সমর্থিত প্রার্থী হচ্ছেন তার নাম হচ্ছে বজলুর রশিদ ফিরোজ, তিনি নিজে এসে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া আরো 2 জন প্রার্থী মেয়র পদে নির্বাচন করতে ইচ্ছুক, এরকম 2 জন প্রার্থী সংগ্রহ করেছেন। তো সব মিলিয়ে আজকে 4 জন এবং গত 3 দিনে 15 জন, অর্থাৎ মোট 19 জন প্রার্থী ঢাকা দক্ষিণ সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মেয়র পদে নির্বাচন করার জন্য। এছাড়া কাউন্সিলর, সংরক্ষিত কাউন্সিলর, মহিলা কাউন্সিলর প্রার্থীরাও কিন্তু আজকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তো সব মিলিয়ে কিন্তু এখানে নির্বাচনী আমেজ লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যেসব প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছেন তাদের মধ্যে কিন্তু এরই মধ্যে গত 3 দিনে 26 জনকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে নির্বাচন কমিশন। তো রিটার্নিং কর্মকর্তা, দক্ষিণের রিটার্নিং কর্মকর্তা মীর সারওয়ার মোর্শেদ, তার সাথে আমরা তিনি যেমনটি বলছেন যে আচরণবিধি যারা লঙ্ঘন করবে তাদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না, সেটি তিনি বলেছেন। এবং নির্বাচনের পরিবেশ যেমনটি বলছেন যে যেহেতু দীর্ঘদিন ঢাকা সিটি কোনো নির্বাচন হয়নি, সেজন্য প্রার্থীদের মধ্যে কিন্তু ব্যাপক আগ্রহ তিনি বলছেন যে দেখতে পাচ্ছেন। তো প্রার্থীরা কিন্তু এখনো আসছেন, মনোনয়নপত্র সংগ্রহ করছেন। তো সব মিলিয়ে সজল এ ছিল ঢাকা দক্ষিণ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সর্বশেষ পরিস্থিতি। সজল। দর্শক, রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চের দক্ষিণ সিটি কর্পোরেশন রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন সহকর্মী মৌসুমী ইসলাম। এদিকে বিকেলে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যাওয়ার জন্য সময় চেয়েছে বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। মাগুরায় পেট্রোল বোমায় দগ্ধ ইয়াদুল নামে আরও একজন ঢাকা মেডিকেলে মারা গেছেন। এ নিয়ে এই ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 4 জনে। সকাল 9:45টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান ইয়াদুল। 6 বোনের একমাত্র ভাই ইয়াদুল, স্বামীহারা মা একমাত্র ছেলেটিকে হারিয়ে পাগল প্রায়। গত 21 মার্চ রাত 8টার দিকে যশোর মাগুরা মহাসড়কের মঘিরঢাল এলাকায় শহরগামী একটি ট্রাকে পেট্রোল বোমা ছোড়ে দুর্বৃত্তরা। এতে মুহূর্তেই ট্রাকটিতে আগুন ধরে গেলে 9 জন দগ্ধ হন। এরা সবাই বালুর ট্রাকের শ্রমিক। 22 মার্চ মাগুরা সদর হাসপাতাল থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সিভিয়ার বান, এই বানের কারণে সে আসলে যেহেতু সারা শরীরে পুড়ে গেছে, একটুখানি তার বাকি আছে সারা শরীরে। এই রুগী আসলে এমনি নর্মালি স্পটে অনেক সময় মারা যায়, তবু আমাদের এখানে আসা তাড়াতাড়ি তারা আসছে এবং আমাদের ট্রিটমেন্টের অগ্রগতির কারণে আসলে আমরা কিছুদিন সে বেঁচে ছিল। বাকি যারা যে তারা সবাই আশঙ্কাজনক অবস্থা, কারণ সবারই পার্সেন্টেজ অফ বার্ন অনেক বেশি। যার সবচেয়ে কম তার হলো আপনার 20% বার্ন, সাথে আবার ইনহেলেশন বার্ন আছে। পরে সবাই আশঙ্কাজনক স্টিল নাম আছে। 1971-এর 25শে মার্চ ভয়াল রাতের 44 বছর পূর্ণ হলো আজ। 71-এর অগ্নিঝড়ায় দিনে অপারেশন সার্চ লাইটের নামে রাতের অন্ধকারে ঢাকা ও এর আশপাশের এলাকায় হাজার হাজার নিরস্ত্র মানুষকে নির্মমভাবে হত্যা করে পাকিস্তানি বাহিনী। মধ্যরাতে ঢাকা পরিণত হয় লাশের শহরে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত তথ্য মতে পাকিস্তানের হাতে ঢাকায় 7,000-এর বেশি লোক শহীদ হন, গ্রেফতার হন আরও 3,000। আর সেই রাতের ভয়াল স্মৃতি এখনও তাড়া করে কোনো রকমে প্রাণে বেঁচে যাওয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কর্মচারীদের। ফখরুল শাহিনের রিপোর্ট। অপারেশন সার্চ লাইট ইতিহাসের এক বর্বরতম হত্যাযজ্ঞের নাম। 1971-এর 25শে মার্চ রাত 11টা ক্যান্টনমেন্ট থেকে জিপ ও ট্রাক বোঝাই পাকিস্তানি সৈন্য ট্যাঙ্ক সহ আধুনিক সমরাস্ত্র নিয়ে শুরু করে তাণ্ডব লীলা। হতচকিত বাঙালি কিছু বুঝে ওঠার আগেই ঢলে পড়ে মৃত্যুর কোলে। 1971 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফজলুর রহমান। 25শে মার্চ রাতে সলিমুল্লাহ মুসলিম হলের 29 নম্বর কক্ষেই ছিলেন তিনি। আজও ভয়াল রাতের সেই বিভৎস স্মৃতি তাড়া করে তাকে। এখানে ছেলেরা যখন ওই গুলির সাথে সাথে যখন চিৎকার করত, ওই শব্দটা কিন্তু আমার কানে আসতো এবং আমি বুঝতে পারতাম যে কি হচ্ছে। আমারও ধারণা ছিল যে একই পরিস্থিতির শিকার আমিও হচ্ছি। কক্ষের ভিতর 3 দিন অনাহারে থেকে বের হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে পড়ে থাকা মানুষের লাশ আজও জীবন্ত হয়ে আছে তার চোখে। পিঠ বেরিয়ে আছে, কোনোটার পেট মাটির উপর উঠে গেছে। এগুলো হয়েছে কি, ওরা যখন মারছে পুঁতছে তখন পুরাপুরি পুঁতে ফেলছে, কিন্তু লাশ যখন ফুলে উঠছে তখন উপরের আলগা মাটি তো আর ওকে চাপা দিয়ে রাখতে পারেনি। 1971 সাল থেকে জহুরুল হক হলের স্বাস্থ্য কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালনকারী আব্দুর রৌফ। সেই ভয়াল রাতে হলের ভিতর লুকিয়ে বেঁচে ছিলেন তিনি। রেললাইনে বসতিতে চিল্লাচিল্লি কানে আসে,
ও বাবারে ও মা করে ওরে গেল ওরে ঘরের বাড়ি গেল এই অবস্থা। কিন্তু আগুন যে লাগাইছে এটা তো আর রুমের ভিতরে আমি কিছুই বুঝি না। তখন আমার গলা টলা সব শুকিয়ে গেছে। তখন আমি চিন্তা করলাম এরা তো গুলে গোলা কত এমন আছে তো রুমও আইতে পারে। স্বাধীনতার দাবিতে চলমান আন্দোলনকে দমন করতে সিরাতের আক্রমণে সবচেয়ে বেশি মারা যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে থাকা শিক্ষক শিক্ষার্থীরা। এই সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের গণকবর, যেখানে শায়িত আছেন 1971-এর ভয়াল রাতের হাজারো শহীদ, যাদেরকে রাতের অন্ধকারে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানি ঘাতকরা। আজও সেই বর্বরতার সাক্ষ্য বহন করে এই জায়গাটি। ফখরুল শাহীন, সময় সংবাদ, ঢাকা। 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হতে প্রস্তুত করা হয়েছে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সৌন্দর্য বর্ধন সহ ধোয়া মোছার কাজ শেষ হচ্ছে আজই। প্রস্তুতির কারণে 26শে মার্চের প্রথম প্রহর পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন। তানিন মেহেদির রিপোর্ট। স্বাধীনতা দিবসে মহান মুক্তিযুদ্ধে শহীদ জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করতে প্রতি বছরই দেশের সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে আসেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। 44তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতির শ্রদ্ধা ও ভালোবাসায় বরণ হতে প্রস্তুত করা হচ্ছে স্মৃতিসৌধ। মূল বেদিতে চলছে ধোয়া মোছা আর রং তুলির শেষ আঁচড়। আমরা এখানে কাজ করতে চলতেছে আজকে 8 থেকে 9 দিন পর্যন্ত। 9 থেকে কাজ চলতেছে, এখানে ধোয়া কাজ চলতেছে, ঝাড়ু দেওয়া চলতেছে, রং দেওয়া চলতেছে। আমরা এই রং দিতেছি, রঙের কাজ করতেছি 7-8 জনে, আজ 8-9 দিন ধরে বিভিন্ন সেক্টরে বিভিন্ন জনে আমরা এই 26শে মার্চ উপলক্ষে যার যার দায়িত্ব নিয়ে কাজ করতেছি। স্মৃতিসৌধে ঢোকার মূল ফটক থেকে স্মৃতিসৌধের বেদি পর্যন্ত রাস্তার দুই পাশে লাগানো হয়েছে ফুল গাছ। রং বেরঙের এসব ফুল গাছের পরিচর্যা করছেন পরিচ্ছন্নতা কর্মীরা। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে। গত 2 সপ্তাহ ধরে শতাধিক পরিচ্ছন্নতা কর্মী এই কাজের সাথে অক্লান্ত পরিশ্রম করেছে। মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি সুষ্ঠুভাবে সুসম্পন্ন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হবে দিবসের প্রথম আনুষ্ঠানিকতা। এরপর সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাবেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের। তানিন মেহেদি, সময় সংবাদ, সাভার, ঢাকা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের 5 বছরে শীর্ষ 18 জন মানবতা বিরোধীর বিচার শেষ হয়েছে, যাদের মধ্যে 15 জনেরই ফাঁসির রায় দিয়েছেন আদালত। মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে 1 জনের। বর্তমানে 2টি ট্রাইব্যুনালে 9 জনের বিচার চলছে। আরও 33 জনের বিরুদ্ধে চলছে তদন্ত। প্রসিকিউশন এবং তদন্ত সংস্থা মনে করে এই 5 বছরে জাতির প্রত্যাশা পূরণ করতে পেরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেনের রিপোর্ট। 71-এ মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী এবং পাকিস্তানিদের সহায়তাকারী এদেশীয় দোসরদের বিচারে 2010 সালের আজকের এই দিনে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এরপর থেকে 2টি ট্রাইব্যুনালে শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আজম, নিজামী, মুজাহিদ, সাইদি, সাকা চৌধুরী সহ 18 জনের বিচার শেষ হয়েছে। ফাঁসি কার্যকর হয়েছে মানবতাবিরোধী কাদের মোল্লার। ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার তথ্যমতে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরুর পর সারা দেশ থেকে প্রায় 600 জনের বিরুদ্ধে অভিযোগ আসে। তবে এ পর্যন্ত মোট 35 জনের তদন্ত শেষে 18 জনের বিচার শেষ হয়েছে, যাদের মধ্যে 15 জনেরই ফাঁসির দণ্ড হয়েছে। এছাড়া আরও 33 জনের বিরুদ্ধে তদন্ত কাজ অব্যাহত আছে। সংস্থাটির সমন্বয়ক মনে করেন নানা সীমাবদ্ধতার মধ্যেও এই অর্জন সন্তোষজনক। প্রতিটি অভিযুক্ত ব্যক্তি কনভিক্টেড হয়েছেন আসামের ট্রায়ালে। তো সেদিকে তো আমি মনে করব তদন্ত সংস্থা আমাদের এই যে গত 5 বছর যে কাজটি আমরা করেছি, আমরা শতভাগ সফলতা অর্জন করেছে মনে করি। ট্রাইব্যুনালের প্রসিকিউশন মনে করে এসব রায়ে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে। শীর্ষ যুদ্ধাপরাধীর বিচার শেষে এখন জেলা পর্যায়ের অপরাধীদের বিচারের আওতায় আনা হচ্ছে বলেও জানান তিনি। এখন যে মামলাগুলো চলছে তার ন্যাশনাল ইম্পর্টেন্স অথবা জাতীয় দৃষ্টিটা খুবই হয়তো কম হতে পারে, কিন্তু এখন এই মামলাগুলোর ব্যাপারে রয়েছে স্থানীয় দৃষ্টি, যে যে এলাকার যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এদিকে ট্রাইব্যুনাল থেকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামরুজ্জামানের রিভিউ আবেদন উচ্চ আদালতে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া রায়ের বিরুদ্ধে অন্য আসামিদের করা আপিল শুনানি এখনো শুরু হয়নি। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, ব্যাংক ঋণের উচ্চ সুদ সহ নানা জটিলতায় পূরণ হচ্ছে না মধ্যবিত্তের বাড়ি নির্মাণের স্বপ্ন। বিশেষ ঋণ ব্যবস্থা চালুর পরামর্শ অর্থনীতিবিদদের।
4 মাস পর আজ আবারও শুরু হলো বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার বিচার কার্যক্রম। ভারতের কোচবিহার জেলা সদরের সোনারী এলাকায় বিএসএফ এর সেক্টর সদর দপ্তরে স্থাপিত জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে এই বিচার কাজ চলছে। এর আগে 2014 সালের 22 সেপ্টেম্বর থেকে পুনর্বিচার কার্যক্রম শুরু হয়। এক দফা সাক্ষ্য গ্রহণ শেষে ওই বছরের 20 নভেম্বর বিচার কাজ মুলতবি ঘোষণা করেন আদালতের বিচারক। 2011 সালের 7 জানুয়ারি ভোরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্ত দিয়ে দেশে ফেরার সময় ফেলানীকে গুলি করে হত্যা করে বিএসএফ। এই ঘটনায় মামলা দায়েরের পর 2013 সালের 5 সেপ্টেম্বর ভারতের কোচবিহারে বিএসএফ জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে রায় দেয়া হয়। রায়ে অভিযুক্ত বিএসএফ সদস্য অমিয় ঘোষকে নির্দোষ ঘোষণা করলে ফেলানীর বাবা মা রায় প্রত্যাখ্যান করায় মামলার পুনর্বিচারের সিদ্ধান্ত নেওয়া হয়। বরাবরই আমরা বলেছি যে আমরা ন্যায় বিচার প্রত্যাশা করি, আর এই ক্ষেত্রে ন্যায় বিচারটা হচ্ছে খুনির সাজার ভেতর দিয়ে। কারণ খুনি যখন আত্মস্বীকৃত, তিনি যে সকল ওজর নিয়েছিলেন সেই ওজরগুলো ভারতীয় আদালত গ্রহণ করলেও অনুমোদনকারী কর্তৃপক্ষ কিন্তু সেই ওজরগুলোকে গ্রহণ করেননি বিধায় আমরা বিশ্বাস করি সে কারণেই পুনর্বার বিচারটি অনুষ্ঠিত হচ্ছে। কাল মাঠে গড়াবে বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনাল। আসরের বর্তমান চ্যাম্পিয়ন ভারত মুখোমুখি হবে স্বাগতিক ও অন্যতম ফেভারিট অস্ট্রেলিয়ার। দুদলই দারুণ ফর্মে থাকায় জমজমাট এক লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট দুনিয়া। আগামীকাল সিডনিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল 9:30টায়। গ্রুপ পর্যায়ে সব ম্যাচ জিতে নকআউট পর্ব নিশ্চিত করে ভারত। তবে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের বিপক্ষে ভারতের জয় ছিল প্রশ্নবিদ্ধ। যদিও সেসব পেছনে ফেলে সিডনিতে ইতিহাস রচনা করতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর সিডনির উইকেট স্পিন সহায়ক হয় অশ্বিন ও জাদেজাকে নিয়েই একাদশ সাজাতে পারে টিম ইন্ডিয়া। ফলে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে ধোনির দল। অন্যদিকে আসরে একমাত্র নিউজিল্যান্ডের কাছেই হারের স্বাদ পেয়েছে অস্ট্রেলিয়া, কিন্তু সব বিভাগেই দারুণ ফর্মে আছে মাইকেল ক্লার্কের দল। এছাড়া খেলাটা সিডনিতে হয় কিছুটা হলেও স্বস্তিতে থাকবে ক্যাঙ্গারুরা, কেননা ঐতিহাসিক এই মাঠে ভারতের বিপক্ষে গেল 35 বছরে কেবল একটি ওয়ানডেতেই হেরেছে অজিরা। আর এ পর্যন্ত 6 বার সেমিফাইনালে খেলে প্রতিবারই জয় পাওয়ার রেকর্ডও বাড়তি আত্মবিশ্বাস যোগাবে অস্ট্রেলিয়াকে। আর উইকেট দেখে শেষ মুহূর্তে একাদশে পরিবর্তন আসতে পারে স্বাগতিকদের। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর এবং ছাত্র সংসদের জিএস জমির উদ্দিন হত্যা মামলার রায় দেয়া হচ্ছে। দীর্ঘ 21 বছর পর আজ চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করা হবে। মামলার আসামি চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী নাসির সহ শিবিরের 13 নেতাকর্মী। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার কমল দেব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ সজল। বন্দরনগরী চট্টগ্রামের বহুল আলোচিত হত্যা মামলা জমির জাহাঙ্গীর হত্যা মামলা রায় দেওয়া হবে কিছুক্ষণ পরেই। এই ক্ষেত্রে এই মামলায় আসামি হিসাবে রয়েছে চট্টগ্রামের তালিকাভুক্ত শিশু সন্ত্রাসী শিবির নাসির হিসেবে পরিচিত শিবির নাসির সহ 13 জন। মূলত 1994 সালে 20 মার্চ চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শিবির সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে মারা যায় ছাত্রদলের এই দুই শীর্ষ নেতা। এরপর 15 জনকে আসামি করে মামলা করা হয়েছে এবং দীর্ঘ 21 বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করা হচ্ছে। কিছুক্ষণ আগে এই মামলার আসামিদেরকে পুলিশের কড়া পাহারায় নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম আদালতে এবং তাদের কিছুক্ষণ পরে এজলাসে তোলা হবে। আর এই মামলার ব্যাপারে আমরা এখন কথা বলবো চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি জনাব আইয়ুব খানের সাথে। আসলে এই মামলাটা কেমন মামলা ছিল এবং এই মামলা এত দীর্ঘ হলো কেন সেটা শেষ করতে। ধন্যবাদ। আসলে এটা অত্যন্ত চাঞ্চল্যকর খুনের মামলা। গত 20/11/1994 সালে চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটে আমাদের তৎকালীন ইনস্টিটিউটের পলিটেকনিক কলেজের ছাত্রদলের নেতা সভাপতি এবং ওই ছাত্র সংসদের জিএস শিবির জমিরুদ্দিনকে হত্যা করা হয়েছিল এবং এখানে এই মামলায় মোট 15 জন আসামি ছিল। তন্মধ্যে আমাদের চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী শিবির কাটা নাসিরও ছিল। আমরা দীর্ঘদিন এই মামলা পর আমাদের এখানে বিচার চালু হয়েছে। এর আগে দ্রুত বিচার ট্রাইব্যুনালটি মামলাটি আসার পর এটি দীর্ঘদিন মহামান্য হাইকোর্ট থেকে স্থগিত ছিল। মাত্র কয়েক মাস আগে এটি চালু হয়েছে। ইতিমধ্যে এই মামলার বয়সকাল প্রায় 18 বছর চলে গিয়েছে এবং এখানে দীর্ঘদিন ধরে এই মামলা
বিচার না হওয়ার কারণে অধিকাংশ সাক্ষী মারা গিয়েছে এবং অনেকেই বর্তমানে স্থানে নেই এবং এই মামলায় মোট সাক্ষী ছিল 21 জন, তার মধ্যে 9 জন সাক্ষী হয়েছে এবং এই 9 জন যারা সাক্ষী দিয়েছেন তাদের মধ্যে পুলিশ কর্মকর্তারা ব্যতীত কেউ রাষ্ট্রপক্ষের মামলা সমর্থন করে নাই। এখনো রায় দেওয়া হয়নি, আমরা রায়ের অপেক্ষা আছি। তো আমরা কথা বলছিলাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি আইয়ুব খানের সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন দীর্ঘ 20 বছর প্রায় এই মামলা উচ্চ আদালতের মধ্যে নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল। গত কয়েক মাস আগে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আনা হয় মামলাটি, এরপরে মামলাটি এখন শেষ পর্যায়ে এবং আজ রায় ঘোষণা করা হবে। এই ছিল চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। দর্শক, চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন আমাদের রিপোর্টার কমল দে। লিবিয়ার একটি তেলক্ষেত্র থেকে অপহরণের 18 দিন পর 2 বাংলাদেশি হেলাল উদ্দিন ও আনোয়ার হোসেনকে মুক্তি দিয়েছে জঙ্গি গোষ্ঠী আইএস। পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় দুজনই সুস্থ থাকলেও গতকাল সন্ধ্যায় মুক্তির পর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাদের সার্জের একটি হাসপাতালে ভর্তি করা হয়। এর আগে গতকাল সকালে বাংলাদেশে স্ত্রীকে ফোন করে হেলাল জানান জঙ্গিরা তাদের 2-1 দিনের মধ্যে ছেড়ে দিতে পারে এমন আলোচনা করতে শুনেছেন তিনি। গত 9 মার্চ লিবিয়ার সিরতে শহরের আলীগনি তেলক্ষেত্র থেকে তাদের 2 জন সহ 9 জনকে অপহরণ করে আইএস। হেলালের বাড়ি জামালপুরে ও আনোয়ারের বাড়ি নোয়াখালী জেলায়। নাশকতাকারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ছেড়ে এখন ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের দাগনভূঞা এলাকার সড়কগুলোকে টার্গেট করেছে। চলমান অবরোধ ও হরতালে গত 2.5 মাসে এ পথে পেট্রোল বোমা হামলায় নিহত ট্রাক চালক মুক্তিযোদ্ধা ইউসুফ সহ দগ্ধ হয়েছেন কমপক্ষে 20 জন। এ পথে যাত্রীরা বলছেন নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত না হয় এ ধরনের ঘটনা ঘটছে। অন্যদিকে পুলিশ বলছে নিরাপত্তা শিগগিরই আরও জোরদার করা হবে। জুলহাস তালুকদারের ক্যামেরায় বখতিয়ার মুন্নার রিপোর্ট। ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর এই 3 জেলার 65 কিলোমিটার দৈর্ঘ্যের আঞ্চলিক মহাসড়কে প্রতিদিন যানবাহন চলাচলের সংখ্যা 5000-এরও বেশি। আর এসব যানবাহনের নিরাপত্তায় ফেনীর দাগনভূঞার 18 কিলোমিটার অংশে পুলিশের টহল দল রয়েছে 4টি। অন্যদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনী অংশে 27 কিলোমিটার পথে বিজিবি, র্যাব ও পুলিশের টহল দলের সংখ্যা 20টিরও বেশি। এই মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় নাশকতা অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও বাড়ছে ফেনী নোয়াখালী মহাসড়কে। এই মহাসড়কে বাস, ট্রাক সহ ছোট বড় যানবাহনের ওপর প্রায় চলছে ককটেল, পেট্রোল বোমা হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা। সে সাথে এই পথের যাত্রীদের বাড়ছে আতঙ্ক। জীবনের তাগিদে আমরা এখন রিস্ক নিয়ে চলাফেরা করতেছি রাস্তাঘাটে। গাড়ি কি অ্যাম্বুলেন্স ওরা কিছু দেখতেছে না, যখন তখন পেট্রোল বোমা মারতেছে। ঢাকা চট্টগ্রাম রোডে আন্দোলন বা হামলা করার সুযোগ পাইছে না, গ্রাম রোডে করতেছে। যে জায়গাতে প্রশাসন নাই ও জায়গাতে নাশকতাকারীরা সুযোগ পাইতেছে, গাড়ির উপর আক্রমণ করতেছে। আগে তো পুলিশ বিজিবি আমরা ঘন ঘন দেখতাম, কিন্তু এখন 2-3 ঘন্টা পরে পুলিশের গাড়ি একটাও দেখা যায় না। এদিকে দাগনভূঞা থানার পরিদর্শক জানালেন ফেনী নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হচ্ছে। হঠাৎ করে নাশকতা বেশ কয়েকটি ঘটনা ঘটে গেছে, সেই ক্ষেত্রে আমি মনে করি টহল আরো বৃদ্ধি করার প্রয়োজন আছে এবং এই বিষয়ে মাননীয় পুলিশ সুপার মহোদয় সার্বক্ষণিক তদারকি করছেন এবং উনি আরো টহলের ব্যবস্থা নিচ্ছেন। পুলিশের হিসেব মতে গত 2.5 মাসে নাশকতার ঘটনায় দাগনভূঞা থানায় বিএনপি ও জামায়াতের 242 জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে 60টি। এদের মধ্যে 23 মার্চ পর্যন্ত এজাহারভুক্ত আসামি 44 জন সহ গ্রেফতার হয়েছে 73 জন। বখতিয়ার মুন্না, সময় সংবাদ, ফেনী। একদিকে টানা অবরোধ আর হরতাল, অন্যদিকে পরীক্ষার সময়সূচি পরিবর্তন না করার ঘোষণা। এ দুয়ে মিলে চরম উদ্বিগ্ন আর উৎকণ্ঠায় দিন কাটছে এইচএসসি পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের। আর এই পরিস্থিতিতে সুষ্ঠুভাবে পরীক্ষা শেষ করতে সবার সহযোগিতা কামনা করেছেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান। আরো জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। এইচএসসি পরীক্ষার বাকি আর মাত্র কদিন। 1 এপ্রিল শুরু হবে এবারের পরীক্ষা। প্রথম দিন বাংলা প্রথম পত্র, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। পাশাপাশি গত 2 মাসে বরিশালে ঘটেছে বেশ কয়েকটি নাশকতার ঘটনা। লঞ্চ ও বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, এমনকি হামলা হয়েছে পুলিশের উপরও। দগ্ধ ও মৃত্যুর ঘটনাও ঘটেছে একাধিক। এ অবস্থায় উদ্বিগ্ন পরীক্ষার্থী ও অভিভাবকেরা। রুটিন অনুযায়ী পরীক্ষা হলে আমাদের ফল অনেক ভালো হতো, কিন্তু সাম্প্রতিক শিক্ষামন্ত্রী যে ঘোষণা দিচ্ছে হরতাল অবরোধের পরীক্ষা হবে, কিন্তু এটা
আমাদের জন্য ভয়ের ও আতঙ্কের। তো তাছাড়া এসএসসি পরীক্ষার মতো শুক্র শনিবার পরীক্ষা হলে আমাদের জন্য ভালো হয়। এইচএসসি পরীক্ষার সময় যদি হরতাল এবং অবরোধ না থাকে এবং আমরা যদি শান্তিমতো পরীক্ষা দিতে পারি, এর সাথে যদি সকলের সহযোগিতা থাকে, তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফল দেখাতে পারবো এবং আমাদের পরীক্ষাও ভালো হবে। এই প্রেক্ষাপটে তো আমি উদ্বিগ্ন, উৎকণ্ঠা এবং গভীর চিন্তায় আছি। এই দায়িত্ব কে নেবে যদি কোনো কিছু ঘটে? এদিকে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি ইতোমধ্যে শেষ হয়েছে। এই পরিস্থিতিতে সকলের সহযোগিতা কামনা করেছেন বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান। শিক্ষার্থী অভিভাবকদের উদ্বিগ্ন হওয়াটা অবান্তর কিছু নয়, আমরাও উদ্বিগ্ন। তবে এই উদ্বিগ্নতার মধ্য দিয়েও আমরা এসএসসি পরীক্ষা যথাসময়ে সমাপ্ত করতে সক্ষম হয়েছি। আশা করি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকলের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে এইচএসসি পরীক্ষাও আমরা সময় মতো নিতে সক্ষম হব। বরিশাল শিক্ষা বোর্ডে মোট পরীক্ষার্থী 56,600, এর মধ্যে ছাত্র 28,745 এবং ছাত্রী 27,855, আর কেন্দ্র রয়েছে 109টি। ফিরদৌস সোহাগ, সময় সংবাদ, বরিশাল। সবার জন্য আবাসন নিশ্চিত করতে বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হলেও মধ্যবিত্তরা বরাবরই থেকে যাচ্ছেন আলোচনার বাইরে। আর ব্যাংক ঋণের মাধ্যমে এ সমস্যা সমাধানের প্রধান বাধা উচ্চ সুদ সহ আমলাতান্ত্রিক জটিলতা। এক্ষেত্রে সুদের হার কমিয়ে মধ্যবিত্তদের আবাসনের জন্য বিশেষ ঋণ ব্যবস্থা চালুর পরামর্শ অর্থনীতিবিদদের। বিস্তারিত ইমতিয়াজ আহমেদের রিপোর্টে। নাগরিক জীবনে নিজস্ব একটি বাড়ির স্বপ্ন প্রতিটি মধ্যবিত্ত পরিবারেরই। তবে স্বপ্ন পূরণে প্রধান বাধা হয়ে দাঁড়ায় এককালীন বড় অঙ্কের টাকা। এক্ষেত্রে মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্তদের নিজস্ব আবাসনের ব্যবস্থা করতে ব্যাংক ঋণ একটি বড় ভূমিকা পালন করতে পারে। আর এ ধরনের ঋণ বাণিজ্যিক ব্যাংকগুলোর জন্য অনেক বেশি নিরাপদ বলেই মত আবাসন খাত সংশ্লিষ্টদের। এটা ঝুঁকিবিহীন ঋণ, ব্যাংক সবসময় তার সিকিউর থাকে এবং এই ক্ষেত্রে যদি ব্যাংক কিছু সুদ কমিয়েও নেয়, ব্যাংকের কিন্তু কোনো রিস্কই নাই। সুদের হার যদি চড়া হয় তখন সেই ক্ষেত্রে কিন্তু টাকাটা ফেরত দেওয়া সম্ভব না এবং অনেকেই কিন্তু তখন নিরুৎসাহিত বোধ করে এই টাকা গ্রহণ করার জন্য। আবাসন থেকে শুরু করে সব খাতেই সাম্প্রতিক সময়ে সুদের হার কমানো হয়েছে উল্লেখ করে বাণিজ্যিক ব্যাংক বলছে, এই মুহূর্তে ঋণের বিপরীতে সুদের হার যৌক্তিক পর্যায়ে রয়েছে। সুদের হার অনেক কমানো হয়েছে। যদি ক্রেতা না থাকে, সে সুদের হার বেশির জন্য কিনছে, এই ফ্ল্যাট কিনছে না, এই ধরনের ক্রেতা আমার মনে হয় খুব নাই। যার প্রয়োজন সে ঠিকই কিনবে, কারণ তার থাকার বাসস্থানের জন্য যদি কারো দরকার হয় সে অবশ্যই কিনবে। গৃহহীনদের জন্য মাত্র 2% সুদে বাংলাদেশ ব্যাংকের একটি গৃহায়ন তহবিল থাকলেও তা শুধুমাত্র নিম্নবিত্তদের জন্য। এখানে মধ্যবিত্তদের অন্তর্ভুক্তির কোনো সুযোগ নেই বলে মনে করে বাংলাদেশ ব্যাংক। মধ্যবিত্তরা কিন্তু হতদরিদ্রর চেয়ে উপরে আছে, তারা 2%-এ কেন আসবে, বা এই প্রকল্পটি অন্তত এটার জন্য না, তাদের জন্য আরো অন্যান্য বিষয় আছে। তারা ব্যাংকে থেকে নিতে পারে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন থেকে নিতে পারে। আর এক্ষেত্রে কম সুদে বাণিজ্যিক ব্যাংক ঋণ প্রদান করলে তা আবাসন খাতের মন্দা কাটানোর পাশাপাশি নিম্ন ও মধ্যবিত্তদের আবাসন সংকট নিরসনে অনেক বেশি ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। সকল লোকের জন্য আবাসন হবে যখন হচ্ছে যে তার চাকরিযোগ্য আয় থেকে তিনি কিস্তি পরিশোধ করতে পারছেন। 14-15%, 16% লোন নিয়ে কিন্তু একটা কিছু কেনা ডিফিকাল্ট। হাউজিং লোন তো প্রায় 17-18 চলে যায় এবং ওটার এগেনস্টে যদি ব্যাংকাররা যদি এনকারেজ করে একটা ভালো নমনীয় হারে সুদ দেয়, তখন কিন্তু ওখানে অনেক টাকা কিন্তু ইউটিলাইজ করা যেতে পারে এবং সেই সাথে কিন্তু গৃহায়ণ খাতে যে একটা অচলাবস্থা সৃষ্টি, ওটাও কিন্তু কমতে পারে কিছু। সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের পাশাপাশি ঋণদান প্রতিষ্ঠানগুলোকে একটি সম্মিলিত কর্মপরিকল্পনা প্রণয়ন জরুরি বলে মত অর্থনীতিবিদদের। ইমতিয়াজ আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের লোহাগাড়ায় 2 শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রেহেনা আক্তার। তিনি মানসিক বিকারগ্রস্ত বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের প্রত্যক্ষদর্শীরা জানায় 2 সন্তানকে নিয়ে লোহাগাড়া বড় হাতিয়া ইউনিয়নের আমতলী গ্রামে থাকতেন তিনি। সকালে রেহেনা তার 7 বছরের মেয়ে মরিয়ম সুলতানা এবং 2 বছরের ছেলে ইয়াসিনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। পরে তারা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসকরা 2 শিশুকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় রেহেনা আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। এই ঘটনার সময় তার স্বামী হুমায়ুন বাড়িতে ছিলেন না বলে জানিয়েছে পুলিশ। সালে যারা মুক্তির লড়াইয়ে অংশ নিয়েছিলেন তাদের মধ্যে বড় একটি অংশ ছিল কিশোর মুক্তিযোদ্ধা। এমনই মুক্তিযোদ্ধা ছিলেন টাঙ্গাইলের ইব্রাহিম আলী, শাহান আলী, হুমায়ুন মিয়া ও ফজলুল হক। মুক্তির রণাঙ্গনে বড়দের সাথে কাঁধ মিলিয়ে অংশ নেওয়া কিশোররা এখন বয়োজ্যেষ্ঠ। তাদের স্মৃতিতে এখনও জলজলে 71। কাদির তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, আমাদের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 7 মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে দেয়া বঙ্গবন্ধুর এ ভাষণ রেডিওতে শুনেছিলেন টাঙ্গাইল সদর উপজেলার বরুহা গ্রামের ছেলে ইব্রাহিম মিয়া ও শাহান আলী। বঙ্গবন্ধুর সে ভাষণের পর উদ্বুদ্ধ হন তারা। 26 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী দেশে হত্যাযজ্ঞ শুরু করলে দু বন্ধু পালিয়ে ভারতে চলে যান প্রশিক্ষণ নিতে। আমার বাপের ট্রাঙ্ক থেকে টাকা চুরি করে নিয়ে ইব্রাহিমের সাথে সরাসরি যমুনাতে নদী ঢুকে একবারে ভারতে 28 দিন ট্রেনিং করার পরে আমরা আসি। প্রথম ট্রেনিং করে আসে আমরা পুরাকাশি আমাকে হাতের পত্র গোলাবাড়ি সবকিছু পুরাকাশি আসার পর দিয়ে দেয়। পুরাকাশি আসার পরে 2 দিন পর বাইরাঙ্গা যুদ্ধে অংশগ্রহণ করি আমরা। তবে স্বাধীনতার 44 বছর পরেও সব যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় ক্ষুব্ধ তারা। এই দেশে আলবদর রাজাকারের বিচার হতেই হবে, হতেই হবে, এটাই আমাদের দৃঢ় সংকল্প এবং সরকারের কাছে এটাই আমাদের প্রত্যাশা। ফাঁসি আদেশ আসতেছে কিন্তু তাদের কার্যকরী করা হচ্ছে না কেন, তার সবসময় আমরা প্রতিবাদ, আমার ব্যক্তিগতভাবে তার প্রতিবাদ জানাই। টাঙ্গাইলের আরেক কিশোর মুক্তিযোদ্ধা হুমায়ুন মিয়া। হানাদারের আক্রোশে দেশ যখন লণ্ডভণ্ড তখন বাবার অনুমতি নিয়েই ভারতে প্রশিক্ষণ নিতে যান তিনি। ট্রেনিং নেওয়ার পরেই আমরা প্রথমে আমরা মহেন্দ্রনগর 11 সেক্টরে আসি। 11 সেক্টরে আসার পরে ওখানে আমাদের কর্নেল তাহের ছিল, তখন মেজর তাহের, উনি আমাদেরকে জায়গায় জায়গায় অপারেশন পাঠায়। দেশকে শত্রুমুক্ত করতে মাত্র 16 বছর বয়সে মুক্তির রণাঙ্গনে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন ইছাপাশা গ্রামের ফজলুল হকও। বারডাঙ্গা যুদ্ধ হইলো, আমাদের সন্ধ্যায় পাঠাইলো। সন্ধ্যায় আমরা গেলাম, শেরপুর থেকে 3টা গাড়ি আসে, মিলিটারি গাড়ি। ওই 3টা গাড়ি যেমন বোমা ফাইতে রাখছিল রাস্তায়, 3টা গাড়ি ধ্বংস হয়ে যায়। জীবনের শেষ ভাগে এসে এসব মুক্তিযোদ্ধাদের প্রাণের দাবি 71-এর সকল ঘাতকদের বিচার কার্যকর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ করার। সময় সংবাদ, টাঙ্গাইল। দেশের বাইরের খবর। জার্মানির বিধ্বস্ত বিমানের রেকর্ডার উদ্ধার করা হয়েছে বলে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রীর বরাতে জানিয়েছে সংবাদ মাধ্যম আরটি। ফরাসি পুলিশ জানিয়েছে বৈরী আবহাওয়ার কারণে আল্পস পর্বতমালায় বিমানের যাত্রীদের মরদেহ ও ধ্বংসাবশেষ উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। এরই মধ্যে স্পেন থেকে জার্মানিগামী ওই বিমানের 150 আরোহীর কেউ জীবিত নেই বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। জার্মানির এয়ারলাইন্স জার্মান উইংসের ফ্লাইট 4U9525 বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পর আল্পস পর্বতে বিমানের ধ্বংসাবশেষ ও আরোহীদের খোঁজে অভিযান শুরু করে ফ্রান্স। এর কিছুক্ষণ পরেই প্রকাশ করা হয় অভিযানের ভিডিও চিত্র। এরই মধ্যে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বেরনা কেসনভা নিশ্চিত করেছেন বিমানের ব্ল্যাক বক্স উদ্ধারের বিষয়টি। বিমান বিধ্বস্তের কয়েক ঘন্টা পরেই আমরা ব্ল্যাক বক্স পেয়েছি। ব্ল্যাক বক্সের তথ্য বিশ্লেষণ করে আমরা খুব শিগগিরই জানতে পারবো বিমানটির আসলে কি ঘটেছিল। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো জানা না গেলেও বিমানের আরোহীদের সবাই প্রাণ হারিয়েছেন। এরই মধ্যে সে সংখ্যা প্রকাশ করেছেন ফরাসি প্রেসিডেন্ট। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা এখনো পরিষ্কার নয়, তবে আমাদের মনে হচ্ছে আরোহীদের কেউ জীবিত নেই। এই বিয়োগাত্মক ঘটনায় যারা নিজেদের প্রিয়জন হারিয়েছেন তাদের প্রতি আমি সমবেদনা প্রকাশ করছি। মঙ্গলবার 144 যাত্রী ও 6 ক্রু সহ স্পেনের বার্সেলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফে ফেরার পথে ফ্রান্সের আল্পস পর্বতমালায় বিমানটি বিধ্বস্ত হয়। ফ্রান্স ও স্পেনের সরকারি সূত্র জানায় 16 স্কুল শিক্ষার্থী সহ বিমানে 150 জন আরোহীর মধ্যে 67 জন জার্মান ও 45 জন স্পানিয়ার্ড। এই ঘটনার পরপরই পেরু সফরে থাকা জার্মানির প্রেসিডেন্ট বিমানের আরোহীদের পরিবারের প্রতি সমবেদনা জানান। আমি খুবই মর্মাহত। অনেকগুলো মানুষ জার্মানিতে ফিরছিল, তাদের পরিবারদের আহাজারি কষ্ট আর বেদনা আমি উপলব্ধি করছি। আমি সেসব পরিবারকে বলতে চাই আমার চিন্তা ও ভাবনা আপনাদের সঙ্গে রয়েছে। বিমান দুর্ঘটনার খবর শুনে বার্সেলোনা ও ডুসেলডর্ফ বিমানবন্দরে জড়ো হচ্ছেন আরোহীদের আত্মীয় স্বজনেরা। মর্মান্তিক এ দুর্ঘটনার পর পুরো ইউরোপ জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। বিমানের হতভাগা আরোহীদের স্মরণে মঙ্গলবার ফরাসি ও ইউরোপীয় পার্লামেন্টে মৌনতা পালনের পাশাপাশি শোক প্রকাশ করা হয়। শরীফুল ইসলাম, সময় সংবাদ। নাইজেরিয়ার দামাসাক শহর থেকে 5 শতাধিক নারী ও শিশুকে অপহরণ করেছে ইসলামী জঙ্গি সংগঠন বোকো হারামের সদস্যরা। অপহরণের বিষয়টি নিশ্চিত করেছে নাইজার চাঁদ যৌথ বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল টুম্বা মোগামেদ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, অপহৃত নারী ও শিশুর সংখ্যা 500-র কাছাকাছি হতে পারে, যদিও অপহৃতদের সঠিক সংখ্যা জানা যায়নি। এছাড়াও অপহরণের পর ওই এলাকা ছাড়ার আগে বোকো হারামের জঙ্গিরা অন্তত 50 জনকে হত্যা করেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এর আগে গত সপ্তাহে দামাসাক শহরের একটি ব্রিজের নিচ থেকে প্রায় শতাধিক ব্যক্তির একটি গণকবর শনাক্ত করে নাইজার ও চাঁদের যৌথ বাহিনীর সদস্যরা। এবছরের শুরু থেকে এ পর্যন্ত দেশটির প্রায় 20টি অঞ্চল নিজেদের দখলে নিয়েছে বোকো হারাম। ইসলামিক স্টেট প্রতিষ্ঠার দাবিতে দেশটির উত্তর পূর্বাঞ্চলে গত 6 বছরে 13,000-এরও বেশি মানুষকে হত্যা করেছে জঙ্গি সংগঠনটি। খেলার খবর। ভক্তদের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন দলটির অধিনায়ক ওয়েন রুনি। এছাড়া সেরা উদীয়মান তারকা নির্বাচিত হয়েছেন চেলসির ডমিঙ্গ সোলাঙ্কে। থ্রি লায়ন্সদের জার্সি গায়ে দারুণ ফর্মে আছেন রুনি। গেল বছর 13 ম্যাচে 8 গোল করেন 29 বছর বয়সী স্ট্রাইকার। এছাড়া 2016 ইউরো বাছাই পর্বেও ইংল্যান্ডের হয়ে এরই মধ্যে 3 গোল করেছেন তিনি। রুনির নেতৃত্বে ইউরো বাছাইয়ের ই গ্রুপে 4 ম্যাচের 4টিতেই জয় তুলে নিয়েছে ইংল্যান্ড। আর লিথুনিয়ার বিপক্ষে শুক্রবারের ম্যাচের আগে রুনির হাতে তুলে দেওয়া হয় বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। এর আগেও 3বার ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন ম্যানচেস্টার ইউনাইটেডের খেলা এই স্ট্রাইকার। থ্রি লায়ন্সদের জার্সি গায়ে 101 ম্যাচে 46 গোল করেছেন তিনি। আর 4টি গোল করলেই স্যার ববি চার্লটনকে টপকে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতা হবেন এই রুনি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। অতীতে স্বাধীনতা বিরোধীদের হাতেই পদক তুলে দিয়ে সম্মাননার অবমাননা করা হয়েছিল বললেন প্রধানমন্ত্রী। 8 বিশিষ্ট ব্যক্তিত্বকে দেয়া হলো সম্মাননা। মাগুরায় ট্রাকে পেট্রোল বোমায় দগ্ধ ইয়াদুল নামে আরো একজনের ঢাকা মেডিকেলে মৃত্যু। মৃতের সংখ্যা দাঁড়ালো 4। চতুর্থ দিনের মতো ঢাকার 2 সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ চলছে। প্রায় 4 মাস পর আজ আবারও শুরু হলো বহুল আলোচিত ফেলানী হত্যা মামলার বিচার। ভারতের কোচবিহারের জেনারেল সিকিউরিটি ফোর্স আদালতে চলছে এই বিচার। এবং কাল সিডনিতে মাঠে গড়াচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল। ফাইনালে যেতে অস্ট্রেলিয়া ভারতের ক্রিকেটাররা ঝালিয়ে নিচ্ছেন নিজেদের। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।